আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা অষ্টম শ্রেণীর ধারাবাহিক বিজ্ঞান পর্বের আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক, সেটা হচ্ছে ত্বরণ ও মন্দন এবং বক্ররেখায় ত্বরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ। আর আমি চেষ্টা করব খুবই সহজভাবে এই দুটো জিনিস বাস্তবিক জ্ঞান দিয়ে বোঝানোর, তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। তবে তার আগে তোমাদের একটা কথা না বললেই নয়, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো। কারণ তোমরা প্রতিনিয়ত আমার চ্যানেলে তোমাদের প্রতিটি বিষয়ের ক্লাসমূলক ভিডিও পেয়ে যাবে এবং দিক নির্দেশনামূলক ভিডিও পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, বেশি কথা না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। দেখো, প্রথমত আমি তোমাদেরকে বলবো ত্বরণ এবং মন্দন। তো ত্বরণ এবং মন্দন বিষয়টি কি? তো ত্বরণ এবং মন্দন বুঝবার আগে আমরা কিন্তু এর আগে এই বিষয়ের উপরে অর্থাৎ এই অধ্যায়ের উপরে অলরেডি একটা ক্লাস আপলোড করেছি, সেটা তোমরা অবশ্যই দেখে নিবে। সেটা যদি না দেখে থাকো তাহলে আজকের ক্লাসটি বুঝতে তোমাদের জন্য একটু কষ্ট হতে পারে, তাই অবশ্যই আগে পূর্বের পর্বটা দেখে নিবে। সেটার লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখন দেখো, আমি তোমাদেরকে ত্বরণ বিষয়টা কি একটু আগে বুঝিয়ে বলি। দেখো, আমি এখানে একটা সংজ্ঞা লিখে রেখেছি যে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারটাই হচ্ছে কি ত্বরণ। সময়ের সাথে বেগ বৃদ্ধির হার। এখন বেগ জিনিসটা কি এটা বুঝতে হলে কিন্তু আমাকে পূর্বের ক্লাসটা আগে করতেই হবে, তাই অবশ্যই পূর্বের ক্লাসটা কিন্তু করে নিবে। কারণ আমি এই জায়গাতে আর বেগ নিয়ে বিস্তারিত কোনো আলোচনা করছি না, কারণ আমরা গত পর্বে বেগ নিয়ে আলোচনা করেছি। তাহলে সময়ের সাথে বেগ বৃদ্ধির হার, তাহলে বেগ যদি বৃদ্ধি পায় বিষয়টা কেমন? ধরে নাও যে আমি একটা মোটর সাইকেল নিয়ে যাচ্ছি, আমার মোটর সাইকেল ধরে নিলাম যে 10 কিলোমিটার পার আওয়ার বেগ আছে। তোমরা জানো যে মোটর সাইকেলের স্পিড মিটারে তোমরা দেখতে পারবে তোমার মোটর সাইকেলটা কত বেগে আছে। তো ধরে নাও যে 10 না, ধরে নাও আমি 20 কিলোমিটার পার আওয়ার বেগ। অর্থাৎ ধরে নাও যে আমার মোটরসাইকেলটা আমি যে মুহূর্তে দেখলাম সেই মুহূর্তে মোটরসাইকেলটি আছে 20 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে। তাহলে যে মুহূর্তে আমি বললাম সেই মুহূর্তে মোটরসাইকেলটি থাকলো 20 কিলোমিটার পার আওয়ার বেগে। এখন একটু পরে ধরে নাও 1 মিনিট পরে আমার মোটরসাইকেলের বেগ যদি ধরে নিলাম যে 40 কিলোমিটার পার আওয়ার হয়, ধরে নিলাম যে 1 মিনিট পরে আমার মোটরসাইকেলের বেগ যদি 40 কিলোমিটার পার আওয়ার হয়, এটা কত মিনিটে হয়েছে? 1 মিনিটে। 1 মিনিটে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি তোমাদেরকে এখন বলি, তাহলে এই যে বেগটা যে বৃদ্ধি পাইছে, বেগ বৃদ্ধি পাইছে না? ছিল আগে 20, পরে হয়ে গেছে 40, বেগ বৃদ্ধি পাইছে না? এখন যদি আমি বলি বেগ কতটুকু বৃদ্ধি পাইছে, বেগ কতটুকু বৃদ্ধি পাইছে, তোমরা কিন্তু সিম্পল হিসাব করে বলতে পারবে বেগ বৃদ্ধি পাইছে 20। কিভাবে বললে? কারণ শেষেরটার থেকে আগেরটা বিয়োগ করে তোমরা বললে যে 20 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পেয়েছে। অথবা আচ্ছা, এই জায়গাতে আমরা একটু হিসাবটা সহজে ধরে নেওয়ার জন্য এখানে আমরা 50 ধরে নিই, ধরে নিচ্ছি 50। তাহলে আমি যদি বলি যে এখন তোমাদের বেগ বৃদ্ধি পেয়েছে কতটুকু, তোমরা বলবে 30 কিলোমিটার পার আওয়ার বেগ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ তুমি কি করতেছো? শেষেরটার থেকে আগেরটা বিয়োগ করে যেটা পাচ্ছ সেটাকে বলা হচ্ছে কি বেগ বৃদ্ধি। অর্থাৎ এইটুকু বেগ আমার বৃদ্ধি পাইছে। তাহলে বেগের বৃদ্ধির আমি এখানে সংজ্ঞাতে কি লিখছি? বেগের বৃদ্ধির হার। বেগের বৃদ্ধির হার তোমাদের আমি গত পর্বে বলেছিলাম যে হার শব্দের অর্থই হচ্ছে সময় দ্বারা ভাগ। অর্থাৎ যেখানেই হার কথাটা থাকবে সেখানে আমরা সময় দিয়ে ভাগ করব। তাহলে বেগের বৃদ্ধি মানে কি তুমি কিভাবে বের করবা? অবশ্যই চেষ্টা করবে কি যে 50 বিয়োগ কত? 20। তাহলে 50টা থেকে 20 বিয়োগ করে আমরা কি পেলাম? বেগের বৃদ্ধিটা বের করলাম। এই 50টাকে বলা হয় শেষ বেগ। এই 50টাকে বলা হয় কি বেগ? শেষ বেগ। শেষ বেগ আমরা কেন এটাকে বলবো মনে রাখবা, শেষে যে বেগটা পাওয়া যাবে সেটা হলো শেষ বেগ। আগে যে বেগটা থাকে সেটাকে বলা হয় আদি বেগ। এটা প্রথমেই ছিল 20 কিলোমিটার পার আওয়ার, এটা যেহেতু প্রথমেই ছিল তার মানে এটা আদি বেগ, আর এটা শেষে পেলাম তার মানে এটা হচ্ছে শেষ বেগ। তাহলে এটা হচ্ছে কি বেগ? আদি বেগ। এটি হচ্ছে আদি বেগ। এখন কথা হলো, দেখো তো আমরা কি করতেছি? শেষ বেগ বিয়োগ কি আদি বেগ। মনে রাখবা, শেষ বেগকে প্রকাশ করা হয় শেষ বেগকে প্রকাশ করা হয় হচ্ছে ভি দ্বারা, আর আদি বেগকে প্রকাশ করা হয় হচ্ছে ইউ দ্বারা। এটা তোমাদের মনে রাখতে হবে। শেষ বেগকে প্রকাশ করা হবে কি দ্বারা? ভি দ্বারা। আদি বেগকে প্রকাশ করা হয় ইউ দ্বারা। তাহলে দেখো তো আমি এখানে লিখতে পারি না যে ভি মাইনাস ইউ? একটু বুঝবার চেষ্টা করো। তাহলে যেহেতু বেগের পরিবর্তন, কতটুকু বেগ বৃদ্ধি পাইলো, বেগের বৃদ্ধিটা বের করার জন্য আমাকে কি করতে হবে? শেষ বেগ মাইনাস কি আদি বেগ, তার মানে ভি মাইনাস ইউ। এখন আমি সংজ্ঞাতে কি বলছি আবারও, যে বেগ বৃদ্ধির হার। হার শব্দের অর্থ কি বন্ধুরা?
সময় দ্বারা ভাগ। হ্রাস শব্দের অর্থ সময় দ্বারা ভাগ। অর্থাৎ এই যে বেগটা বৃদ্ধি পাইতে কতটুকু সময় লাগছে, আমি বলে দিলাম যে 1 মিনিট, কারণ আমার গতি প্রথমে ছিল 20 কিলোমিটার পার আওয়ার, একটু পরে হয়ে গেছে বা 1 মিনিট পরে হয়ে গেছে 50 কিলোমিটার পার আওয়ার। এই যে সময় 1 মিনিটে যে 50-এ চলে গেল, এই মিনিট অর্থাৎ যে সময়টা আমার দেওয়া থাকবে সেই সময়, তার মানে সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়? টি দ্বারা। মনে রাখবা, সময়কে প্রকাশ করা হবে কি দ্বারা? টি দ্বারা। তাহলে এই জিনিসটাকেই বলা হচ্ছে কি? ত্বরণ। ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা, এটাও মনে রাখতে হবে। ত্বরণকে প্রকাশ করা হয় কি দ্বারা? এ দ্বারা। তাহলে ত্বরণ সমান আমরা কি লিখতে পারি? ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। ভি মাইনাস ইউ মানে কি? বেগের বৃদ্ধি বা বেগের পরিবর্তন। তাহলে আমরা লিখতে পারি না যে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন ভাগ কি লিখতে পারি? সময়। অথবা আমরা বলতে পারি কি? বেগের পরিবর্তনও বলতে পারি, অথবা বেগের কি বলতে পারি? বৃদ্ধি বলতে পারি। পরিবর্তনও বলতে পারি, অথবা কি বলতে পারি? আমরা বৃদ্ধিও বলতে পারি। তাহলে বেগের পরিবর্তন অথবা বেগের বৃদ্ধি, এই জিনিসটাকে আমি যদি সময় দ্বারা ভাগ করি, তাহলে আমি কি পেয়ে যাব? ত্বরণ পেয়ে যাব। তাহলে ত্বরণ কি জিনিস তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। এখান থেকে একটা জিনিস মনে রাখবা যে ত্বরণের একক কি। যেহেতু উপরে বেগের পরিবর্তন, আমরা যে বেগটা পাবো 50 থেকে 20 বাদ দিলে আমরা যা পাবো সেটাও কি মিটার পার সেকেন্ড একক হয়ে থাকবে না? কারণ আমরা স্ট্যান্ডার্ড একক হচ্ছে মিটার পার সেকেন্ড। কিলোমিটার পার আওয়ার থাকলেও সেটাকে আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হয়। আমরা যখন ম্যাথমেটিক্যাল টার্ম করবো তখন তোমরা বুঝতে পারবে। তাহলে উপরে যাই থাক না কেন, উপরের একক কি হবে? মিটার পার সেকেন্ড। কারণ এটা তো বেগ, বেগের পরিবর্তনও এক প্রকার কি হবে? বেগ হবে। আর বেগের একক কি? মিটার পার সেকেন্ড। আমরা গত পর্বে কিন্তু এটা আলোচনা করেছি, বেগের একক কেন মিটার পার সেকেন্ড হয়। আচ্ছা, নিচে কি আছে? আবারও সময়, সময়ের একক কি? সেকেন্ড। একটু খেয়াল করো তো, তাহলে মিটার পার সেকেন্ড, আবার এই যে নিচেরটাকে আবারও উপরে যাবে না, তাহলে কি ইনভার্স মাইনাস আরো একটা 1 হবে না? কারণ এস নিচের এসটা যদি আবার উপরে যায় তাহলে আরো একটি মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা একবারে লিখতে পারি না যে এম এস ইনভার্স 2? মনে রাখবা, এটাই হচ্ছে কি ত্বরণের একক। তাহলে ত্বরণের একক আমরা কি পেলাম? এম এস ইনভার্স 2, অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই হচ্ছে ত্বরণ। এবার খেয়াল করো, যদি তোমরা ত্বরণ জিনিসটা বুঝতে পারো, তাহলে মন্দন জিনিস নিয়ে আলাদা কোনো আলোচনা করতে হবে না। মন্দনটা কেমন? এবার ধরো আমার গাড়ি ছিলই বা আমার মোটরসাইকেল ছিলই 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে। আমি ওর মোটরসাইকেলে যদি ব্রেক ধরি, ব্রেক কষি, তাহলে মোটরসাইকেলের গতিবেগ কি ধীরে ধীরে কমবে না? অর্থাৎ সময়ের সাথে সাথে, সময়ে যত সময় যাবে তত কি গতি কমতে থাকবে। এই যে কমতে থাকা, এই যে বেগ হ্রাস পাওয়া, বেগ কমে যাওয়া, এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে মন্দন। তাহলে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ, বেগ হ্রাসের হারকে কি বলা হয়? মন্দন। মনে রাখবা, মন্দনের জন্য আলাদা কোনো সমীকরণ নাই। শুধুমাত্র এই ক্ষেত্রে মনে রাখবা যে এর মানটা চলে আসবে ঋণাত্মক। কোন ক্ষেত্রে? মন্দনের ক্ষেত্রে। মন্দনের ক্ষেত্রে এর মানটা চলে আসবে ঋণাত্মক। মনে রাখবা, কারণ মন্দন হচ্ছে কি? বেগ কমিয়ে যাবে। আর ত্বরণ কি? বেগ বৃদ্ধি পাবে। তাহলে মন্দন হচ্ছে কি? বেগ হ্রাসের হার, তার মানে বেগটা কমে যাবে, আর বেগ কমে যাওয়ার কারণে এর মানটা ঋণাত্মক চলে আসবে। বুঝাইতে পারছি? আচ্ছা, এবার খেয়াল করো, আমরা ত্বরণ এবং মন্দন বুঝে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো, খেয়াল করো, আমরা আলোচনা করব হচ্ছে বক্ররেখায় ত্বরণ। তো বক্ররেখায় ত্বরণ বিষয়টা কি? বক্ররেখায় ত্বরণ জিনিসটা বুঝতে হলে আমরা একটু বাস্তবিক উদাহরণ নিয়ে একটু চিন্তা করি। ধরে নাও তোমার কাছে একটা চাবি আছে, অথবা তুমি কি করবা যে একটা সুতা নিয়ে সেই সুতার মাথায় কোনো কিছু একটা বেঁধে দিবা। সুতার মাথায় কোনো কিছু একটা বেঁধে দিয়ে আমরা যদি হাতের উপরে এরকম করে সুতাটা ঘুরাই, তাহলে খেয়াল করো তো এই জায়গাতে একটা বস্তু কি হবে? ঘুরতে থাকবে না? যদি আমরা চাবির হালচার কথা বলি, তাহলে দেখবা কি হবে যে চাবিও কিন্তু নির্দিষ্ট দূরত্বে কি থাকবে? ঘুরতে থাকবে। আচ্ছা, এই যে ঘুরতে থাকা বিষয়টার মধ্যে আসলে কি ত্বরণ সম্ভব? একটু চিন্তা করো তো, তোমাদের কি মনে হয় আসলে কি ত্বরণ সম্ভব? হ্যাঁ বন্ধুরা, এখানেও ত্বরণ সম্ভব। কেন সম্ভব? কিভাবে সম্ভব? দেখো, বুঝবার চেষ্টা করো। যখন আমি একটা বস্তুকে এরকম করে উপরে ঘুরাচ্ছি, নখের উপরে নিয়ে বা আঙুলের উপরে নিয়ে যখন ঘুরাচ্ছি, ঘুরাইতে গিয়ে দেখা যাচ্ছে যে একটা বস্তু কি হচ্ছে? এরকম রাউন্ড করতেছে, ঘুরতেছে। আচ্ছা, এই ঘুরতে থাকার সময় এটা কি কোনো নির্দিষ্ট দিক থাকবে? দেখো তো, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে দিক চেঞ্জ হয়ে যাবে না? বিষয়টা কেমন একটু খেয়াল করো। ধরে নাও যে এই জায়গাতে একটা বস্তু, এটা কেন্দ্র, এখান থেকে মানে এই দূরত্ব রেখে এই বস্তুটা কি হচ্ছে? ঘুরতেছে। আচ্ছা, এবার খেয়াল করো তো, এই যে বস্তুটা প্রথমত এর
তোমার হচ্ছে যদি শুরু হয় তাহলে এর গতি এদিকে, কিন্তু যখন এই বিন্দুতে হবে তখন এর গতি এদিকে, যখন এই বিন্দুতে হবে তখন এর গতি এদিকে, যখন এই বিন্দুতে হবে তখন এর গতি এদিকে, যখন এই বিন্দুতে তখন এর গতি এদিকে। দেখো তো তাহলে আমরা কি বলতে পারি যে প্রত্যেকটা মুহূর্তে এই বস্তুটার গতির দিক পরিবর্তন হচ্ছে না? দিক পরিবর্তন হচ্ছে, তাহলে তো গতি হবার কথা নয়, সরি ত্বরণ হবার কথা নয়, কিন্তু তারপরেও এখানে ত্বরণ হবে। কেন ত্বরণ হবে? কারণ এই জায়গাতে কিন্তু তোমাকে দুইটা কাজ করতে হয়। এক, খেয়াল করো, আমরা যখন ওই বস্তুটাকে ঘুরাবো তখন আমাকে কি করতে হবে? আমাকেই একটা প্রেসার প্রয়োগ করতে হবে, আমাকেই একটা বল দিতে হবে, একটা শক্তি দিতে হবে। সেই শক্তি দিয়ে আমাকে কেন্দ্রের দিকে টেনে নিতে হবে। কারণ কি, আমি যদি এই জায়গাতে বস্তুটা মনে করো এরকম ঘুরেতে ঘুরেতে একটা বস্তুকে আমি ছেড়ে দেই, তাহলে বস্তুটা অনেক দূরে চলে যাবে না? প্রত্যেকটা মুহূর্তে কিন্তু বস্তুটা দূরে চলে যাবে। তার মানে বস্তুটা টানবে বাহিরের দিকে, কিন্তু আমাকে ভিতরের দিকে একটা বল প্রয়োগ করতে হবে। তোমরা একটু প্র্যাকটিক্যালি এই জিনিসটা একটু করে দেখো। একটা তোমার হচ্ছে সুতার মাথায় কিছু বেঁধে নিয়ে এখনই একটু পরীক্ষা করে দেখো, বুঝতে পারবা। কারণ তোমাকে কিন্তু সুতাটাকে টানতে হবে কেন্দ্রের দিকে, সুতা কিন্তু বাহিরের দিকে ছুটে যেতে চাইবে, অর্থাৎ ওই বস্তুটা বাহিরের দিকে ছুটে যেতে চাইবে, কিন্তু তোমাকে সেটা কি কেন্দ্রের দিকে টেনে ঘুরাতে হবে। তার মানে এখানে একটা টান বল থাকবে, তুমি কেন্দ্রের দিকে টানতেছো। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো তো আমরা কি জিনিস পেতে পারি? এক, এটা আমি কত বেগে ঘুরাচ্ছি, তার মানে একটা বেগ পেতে পারি। তাহলে এই জায়গা থেকে একটা কি থাকবে? নির্দিষ্ট বেগ থাকবে। আর দেখো তো, এটা যেহেতু আমার কেন্দ্র, কেন্দ্র থেকে এই যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা কি বলতে পারি? আর বা ব্যাসার্ধ। যদি এটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে, মোট কথা কি, আমার সুতার দৈর্ঘ্য, আমি যতটুকু সুতা নিব, ধরে নাও যে এই কলমটা বা এই মার্কারটা আমি ঘুরাচ্ছি, তাহলে এই মার্কারটাই হচ্ছে, যদি সুতা কল্পনা করি, তাহলে মার্কারটা যখন এইভাবে ঘুরতেছে, তার মানে কি মার্কারটার দৈর্ঘ্যটাই হচ্ছে কি সুতা না? তাহলে সুতার দৈর্ঘ্যটাকে আমি ধরে নিলাম কি আর, যেহেতু এটা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে, সেজন্য আমরা দূরত্বটাকে আর ধরে নিলাম। এছাড়া আর কিছু কি এখানে আমরা পাবো? একদমই না। দেখো আমাদের শুধুমাত্র কত বেগ নিয়ে ঘুরতেছে একটা বেগ থাকবে, আর এই যে দূরত্ব, অর্থাৎ আমি যে সুতাটা নিয়েছি সেই সুতার একটা দূরত্ব থাকবে। আচ্ছা, এখানে সুতার কি একটা কেন্দ্রমুখী, কেন্দ্রের দিকে একটা টান থাকবে না? কারণ আমি বলেই দিচ্ছি, তুমি যখন বস্তুটাকে ঘুরাতে যাবা তখন বস্তুটা চাইবে বাহিরে ছুটে যেতে, কিন্তু তুমি টেনে সেই জিনিসটাকে ঘুরাচ্ছ। তাহলে কেন্দ্রমুখী যে বল, কেন্দ্রমুখী মুখী একটা আকর্ষণ বল থাকবে। এই যে আকর্ষণ বল, এটাকে হচ্ছে এক প্রকার ত্বরণ, অর্থাৎ এই জায়গা থেকেও কিন্তু আমরা একটা ত্বরণ পাবো। কেন পাবো? কারণ যখন আমাকে কেন্দ্রের দিকে টানতে হচ্ছে, তখন এই জায়গাতে বেগ কিন্তু বৃদ্ধি পাবে, প্রতিটা মুহূর্তে বেগের পরিবর্তন হবে। কারণ এই জায়গাতে আমি বলে দিলাম বেগের দিক পরিবর্তন হবে, শুধু দিক পরিবর্তন হবে না, এই জায়গাতে বেগের হারটাও পরিবর্তন হবে। তো বেগের হার পরিবর্তনটা কি? আগে পড়ে আসলাম যে বেগের পরিবর্তনের হারটাই হচ্ছে ত্বরণ, অর্থাৎ বেগ যদি পরিবর্তন হয় তাহলে সেটা ত্বরণ হবে। এই জায়গাতেও যেহেতু প্রত্যেকটা মুহূর্তে বেগের পরিবর্তন ঘটবে, তার মানে এখানেও ত্বরণ পাওয়া সম্ভব। তাহলে এই ক্ষেত্রে আমরা ত্বরণটাকে কি দ্বারা প্রকাশ করব? মনে রাখবা, ত্বরণকে প্রকাশ করা হয় কি দ্বারা? এ দ্বারা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি আলাদা কিছু পাবো? শুধুমাত্র একটা বেগ পাবো। তাহলে বেগের উপরে স্কোয়ার, অর্থাৎ বেগের বর্গে আর হচ্ছে কি এই যে মধ্যবর্তী দূরত্ব, এইটাই হচ্ছে এই ক্ষেত্রে ত্বরণের সমীকরণ। যদিও এই জিনিসটা তোমাদের এভাবে বোঝানো সম্ভব নয়, এটা আসলে ক্যালকুলাসের জ্ঞান দিয়ে বোঝানো লাগতো, কিন্তু যেহেতু তোমাদের মাথায় এখন পর্যন্ত ক্যালকুলাস বিষয়ে কোনো ধারণা নেই, তাই আমরা তোমাদেরকে ক্যালকুলাসের জ্ঞানের দিকে না গিয়ে আমরা তোমাদেরকে বলতেছি, তোমাদের আপাতত এই জিনিসটা একটু মনে রাখতে হবে। কারণ এই জিনিসটাই হচ্ছে কি ত্বরণ। এইখানে ক্যালকুলাসের একটা জ্ঞান লাগতো, কিন্তু যেহেতু তোমাদের বই পুস্তকে এখন পর্যন্ত ক্যালকুলাস নিয়ে কোনো ধারণা দেওয়া হয়নি, ক্যালকুলাস এই জিনিসটা তোমাদের ধারণা দেওয়া হয়নি, তাই আমরা চেষ্টা করব ক্যালকুলাসের ধারণা না নিয়ে সরাসরি জিনিসটাকে বোঝানোর। তাহলে আমি তোমাদের বললাম এই জায়গা থেকে শুধুমাত্র আমরা একটা বেগ পাবো আর একটা কি পাবো? দূরত্ব পাবো, এছাড়া কিন্তু আর কিছু নাই এখানে। এই জন্যই আমরা কি করব? বেগের বর্গ অর্থাৎ ভির উপরে স্কোয়ার, বেগটাকে আমরা ভি ধরে নিলাম, যেহেতু এখানে একটাই বেগ থাকবে, যেখানে একটাই বেগ থাকবে সেখানে শুধুমাত্র ভি ধরবো। আর যেখানে দুইটা বেগ থাকবে তাহলে আগের বেগটাকে আদি বেগ ধরবো অর্থাৎ ইউ ধরবো, আর পরের বেগটাকে শেষ বেগ অর্থাৎ ভি ধরবো। কিন্তু যেখানে একটাই বেগ থাকবে সেখানে শুধুমাত্র ভি ধরবো। যেহেতু এখানে একটাই বেগ, তাই এখানে শুধুমাত্র আমি ভি ধরলাম। তাহলে ভির উপরে স্কোয়ার ভাগ আর, এটাই হচ্ছে কি বক্ররেখায় ত্বরণ। অর্থাৎ কোনো একটা বস্তু যদি বক্ররেখায় ঘুরতে থাকে, বাঁকা পথে ঘুরতে থাকে, দেখো তো বন্ধুরা, এটাকে
কোনোভাবে আমরা সরল রেখা বলতে পারি? সরল রেখা কি? এই যে সোজা যে পথটা, এটা হবে কি সরল রেখা? এই পথে কি গতিশীল? না। যেহেতু এ পথে গতিশীল নয়, তাই এটা কি বক্ররেখা, অর্থাৎ এটা কিন্তু সোজা কোনো রেখা না। এই জন্য এটাকে বলা হয় বক্ররেখা। আর এই ক্ষেত্রে আমরা যে ত্বরণটা পাবো, সেই ত্বরণটাকে বলা হয় বক্ররেখার ত্বরণ। তাহলে খেয়াল করে দেখো, তোমরা নিশ্চয়ই এবার বুঝে গেছো বক্ররেখা ত্বরণ বিষয়টা কি। তো শিক্ষার্থী বন্ধুরা, বক্ররেখা ত্বরণ থেকে আমরা শুধু সমীকরণটা মনে রাখবো যে a ইকুয়াল ভি স্কোয়ার ডিভাইডেড আর। এই সমীকরণটা তোমাদের মুখস্থ করে নিতে হবে। এখান থেকে আমরা অনেক অনেক ম্যাথমেটিক্যাল টার্ম সমাধান করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্লাসটি বুঝেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।